হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। আমাদের রাখি ট্রিপের যে ভিডিওটি আমি পোস্ট করেছি এটি হলো তার অন্তিম পর্ব। জল কাদায় ভর্তি কাঁচা মাটির রাস্তা পেরিয়ে আমরা চলেছি ধুবলাগুড়ির উদ্দেশ্যে। বালাসোর স্টেশন থেকে নেমে প্রথমে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করে সেখান থেকে প্রায় 2-2.5 ঘন্টা ড্রাইভ করে আমরা চলেছি ধুবলাগুড়ির উদ্দেশ্যে। রাস্তার অবস্থা দেখছেন, 4 চাকা নিয়ে হলেও এই রাস্তা দিয়ে যেতে কিন্তু আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আসলে ধুবলাগুড়ি বিচ অফবিট ট্যুরিস্ট স্পটের মধ্যেই পড়ে, কিন্তু আমার একবার মনে হচ্ছিল যে যখন ট্যুরিস্ট স্পট হয়েছে রাস্তাটা তো ভালো করা উচিত, তাহলে তো ট্যুরিজমেরই উন্নতি হবে। আবার মনে হচ্ছিল যেহেতু অফবিট তাই কম লোক থাকলেই ভালো, এবং রাস্তা যদি এরকম থাকে অবশ্যই অনেক লোকই আসার আগে ভাববে। যাই হোক, খেলতে দুলতে আমরা পৌঁছে গেলাম রিসর্টের সামনে, এবং রিসর্টের সামনে যখন এলাম দেখলাম এরকম সারি দিয়ে বাইক দাঁড়িয়ে রয়েছে। এই এতগুলো বাইকের পুরো দলটা গতকাল এসেছে এবং আজকে ওরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। যা আগে বেরিয়ে গেল, তো ভেতরে জিজ্ঞেস করলেও বলে মাঝে এসে গার্ড করে দিল। আমাদের ভিডিও করতে দেখে অনেকেই বেশ হাত নেড়ে গেল, বেশ ভালো লাগলো দেখতে। কিন্তু এতগুলো বাইক একসাথে ইউনিটি নিয়ে যে এসেছে সেটাই দেখতে বেশ ভালো লাগছে। এখানে কিন্তু শুধুই ছেলেরা নয়, কারুর ওয়াইফ রয়েছে এবং সাথে বাচ্চাও রয়েছে। যা রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসা যে কতটা কষ্টকর, বাপরে। আমরা প্রথমে আর বলে একটা হোটেল বুক করেছিলাম গুগল দেখে, কিন্তু সেখানে গিয়ে জানা গেল যে সেটাই এসি নেই। এসির জন্য ওদেরই অন্য একটা হোটেল যেটার নাম শ্রী বিলাস, সেখানে আসতে হবে। ডাবের জল দিয়ে আমাদের প্রথমে ওয়েলকাম করা হলো এবং তারপরে আরও একটা ডাব চাওয়াতে সেটাও তারা দিয়ে দিয়েছেন। এই হলো রুম রেন্ট এবং তার সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব মিলিয়ে মোট 2200 টাকার প্যাকেজ ছিল আমাদের। এছাড়াও আমরা যা যা এক্সট্রা ফুড নিয়েছি সেটার জন্য কিন্তু আলাদা চার্জ দিতে হয়েছে। রুমে ঢোকার সময়ও একটা ঝামেলা হয়। যখন আমরা ডিটেলস ফিল আপ করছিলাম আমাদের বলা হয় যে নিচে 3টে রুম পাশাপাশি আমাদের দেওয়া হবে, কিন্তু যখন আমরা রুমে ঢুকতে যাই তখন বলা হয় যে আমাদের রুমগুলো শিফট করা হয়েছে এবং উপরে দেওয়া হবে। যেহেতু সাথে একটা বাচ্চা রয়েছে তাই আমরা নিচের রুমই প্রেফার করছিলাম, এবং আমাদের বলা হলো যে কারুর একজনের পায়ে ব্যথা, সে উপরে উঠতে পারবে না, তাই তাদের সাথে আমাদের রুমগুলোকে চেঞ্জ করা হয়েছে। উপরের রুমগুলো দেখার পরে যখন নিচের রুমগুলো দেখলাম তখন বুঝলাম আসল কারণ, এবং যার পায়ে ব্যথা বলা হয়েছিল যে খুব বয়স্ক মানুষ, সে আসলেই বয়স্ক মানুষ নয়, 40 মতন বয়স। সেটাকে কি বয়স্ক বলা যায়? কিন্তু যেহেতু নিচের রুমগুলো উপরের রুমের থেকে ভালো এবং বড়, তাই তারা কোনোভাবে ঝামেলা করে আমাদের আগেই সেই রুমগুলো নিয়ে নেয়। সত্যি বলতে একদিনের জন্য এসে খুব একটা ঝামেলা করতে ইচ্ছা করছিল না, তাই আমরা চলে গেলাম উপরে, এবং প্রচণ্ড খিদে পেয়েছিল সবার, তাই সবাই লাঞ্চে নেমে এলাম। লাঞ্চে পমফ্রেট তো ছিলই, সমুদ্রের ধারের পমফ্রেটের আলাদাই স্বাদ। এছাড়াও চিংড়ি নিয়েছিলাম, কিন্তু সেটার খুব একটা ভালো স্বাদ ছিল না। চিকেনটাও খুব একটা ভালো ছিল না, কিন্তু চলে যায়। লাঞ্চ করেই সবাই মিলে চললুম সমুদ্রের উদ্দেশ্যে। আমি এর আগে কখনো এরকম ঝাউবন দেখিনি সমুদ্রের সামনে, তাই এটা আমার কাছে একদম সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। সমুদ্রের ধারে এই দুটোই দোকান, এবং এইখানে যে 3-4টে ক্যাম্প রয়েছে সেখানকার মানুষ ছাড়া আর কোনো মানুষও নেই সেরকম, এবং কোনো ঘরবাড়িও নেই। আসলেই কেউ যদি খুব নিরিবিলি জায়গা পছন্দ করে তাদের জন্য একদম আদর্শ। মুক্ত পাবি খোল, এই মুখটা হাতে করে নিরে শান্তি হয়। এতদিন এরকম অনেক ছবি দেখেছি, এরকম ঝাউবন সমুদ্র মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, কি যে ভালো লাগতো দেখতে সেই ছবিগুলো, এবং সামনে থেকে দেখতেও সেই একই রকম সুন্দর। এছাড়াও আমাদের এখান থেকে মোহনা যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় আমরা আর সাহস নিইনি। যেহেতু অনেকটা টায়ার্ড, তাই ঠিক করা হলো যে সকালবেলা সময় হলে তখনই যাওয়া যাবে।
পাহাড় আর সমুদ্রের মধ্যে বাঁচতে দিলে আমি কিন্তু সমুদ্রই বাঁচবো। তাই এর আগে এত পাহাড় এবং সমতল ঘুরে সমুদ্রে এসে যেন মনে হলো আমি একটা আলাদা অক্সিজেন পেলাম। আর এই বিচটাকে ভার্জিন বিচও বলা হয়। ভার্জিন বলার কারণ হলো সমুদ্রের যা যা এলিমেন্টস হয়, অর্থাৎ শামুক, ঝিনুক বা বালি, যা যা এলিমেন্টস দিলে সমুদ্রকে ন্যাচারাল বলা যায়, সেগুলো সবই এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। বনফায়ার দেখে আর ঠিক করেছিলি? কে ঠিক করেছিল এটা? আসলে আমরা যখন গুগল দেখে বুক করেছিলাম তখন দেখেছিলাম যে ওখানে বনফায়ার হয়। খুব আশা ছিল যে প্রথমবার সবাই বনফায়ারের আনন্দ নেব, কিন্তু এই যে রিসর্টটা, এখানে কোনো বনফায়ার হয় না, তবে বারবিকিউ হয় এবং সেটার জন্য অবশ্যই আলাদা পয়সা দিতে হবে। কিন্তু রাতের বেলায় লাইটিংটা কি সুন্দর লাগছে দেখুন। পার রুমের সাথে পেঁয়াজি হলো বিকেলবেলা কমপ্লিমেন্টারি, তাই 3 প্লেট পেঁয়াজি দেওয়া হয়েছিল। এরপর আবার চাইলে সেটা কিন্তু চার্জেবল। আর এই যে পুচকে কি যে গুনছে 3 প্লেটে, ওই জানে সেটা। এরপর আমরা আলাদা করে ড্রাই চিলি পনির অর্ডার করি, কিন্তু সেটা খেতে খুব একটা ভালো ছিল না। এটা চাটা নাকি খুব ভালো, আমি খাইনি। কফিটা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটার সুযোগ আর হয়ে ওঠেনি। এই হলো আমাদের পমফ্রেটের বারবিকিউ। চিকেন তো ছিলই, তার সাথে আমরা বলেছিলাম যে একটু ঝাল ঝাল করে ভালো করে মশলা ফ্রাই করে দিতে। পমফ্রেটটা ভেঙে গেছে বলে ওরা এসে সরি টরি চাইছিল, কিন্তু সব থেকে ভালো এই পমফ্রেট ফ্রাইটাই হয়েছিল বাকি আর যে কটা বারবিকিউ নেওয়া হয়েছিল তার মধ্যে। এখানকার অবস্থাও সেই কালিম্পংয়ের মতোই। হোটেল থেকে বেরিয়ে রাতের বেলা কিছুই করার নেই। সমুদ্রে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই আলোটা পেরোলেই এতটাই অন্ধকার, মানে নিশ্ছিদ্র অন্ধকার যাকে বলে, সেই রকম কিছুই দেখা যাচ্ছে না। তাই যাওয়ার ইচ্ছাটা পরিত্যাগ করতে হলো। এছাড়া রাতের বেলায় নাকি ওই বনে শেয়ালও বেরোয়। আমি আর দাদা খুব আফসোস করলাম রাতের অন্ধকারে চাঁদের আলোয় এরকম একটা শান্ত সমুদ্র তীর উপভোগ না করতে পারার জন্য। আর এই যে উল্টো দিকে দুটো দোকান দেখা যাচ্ছে, এই দুটো দোকান পেরিয়ে একটুখানি গেলে এদিকেও সেম পুরো অন্ধকার, কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। তাই কোনো দিকেই কোথাও যাওয়ার উপায় নেই। শেষে উপায়ান্তর না দেখে ওই পাশের ইকো ক্যাম্পটাতেই একটু ঘুরে এলাম। পরদিন সকাল 6টা থেকে মুষলধারে বৃষ্টি, মানে বৃষ্টি থামার কোনো নামই নেই। আমি আর বোন সকালবেলায় উঠেছি যে শ্যুট করব, সেজে গুজে বসে রয়েছি, 2 ঘন্টা হয়ে গেছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। কি করব, এত কম ঘুম হয়েছে, সেই সকাল 6টার থেকে উঠে বসে রয়েছি। আগের দিনও ঠিকমতো ঘুম হয়নি, আমি তাই সেজে গুজে একটু ঘুমিয়েই নিয়েছি। এই বৃষ্টি মাথায় নিয়েও ঘুম ত্যাগ করেও কিন্তু ভিডিওটা আমি শ্যুট করেছি। তাই ভিডিওটা দেখতে হলে অবশ্যই ম্যাডলি রকার্সের ডান্স চ্যানেলটা ঘুরে আসবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। দিনটাই খারাপ, মোহনা যাওয়া তো হলোই না, এবং সমুদ্রের ধারে যখন এলাম তখন সমুদ্রের জল অনেক দূরে চলে গেছে আর পুরো কাদা এবং পলি ভর্তি। অনেক কষ্ট করে আমি আর আমার দিদি ব্যারাকপুর সোদপুর ঘুরে সবার সাইজের একই রকম জামা কিনে এনেছি। তাই বৃষ্টি হোক যাই হোক, একসাথে ছবি ভিডিও তো করতেই হবে। ব্যাস আর কি, সকালে বৃষ্টির জন্য তো পুরো সময়টা নষ্ট হয়ে গেছে। সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল লুচি আর আলুর দম, এবং লাঞ্চে আমরা স্পেশালি কাঁকড়া অর্ডার করেছিলাম। 5টার বন্দে ভারত ধরবো বালেশ্বর থেকে, তাই 2:30টা নাগাদ আমরা রওনা হলাম আমাদের হোটেল থেকে। যাওয়ার আগে আরও একবার এই সুন্দর বনটা চাক্ষুষ করে নিলাম।
জ্যোতিদারা যেহেতু গাড়ি নিয়ে এসেছিল, তাই জ্যোতিদার সাথেই দিদি এবং সন্টি দিদি চলে গেছে খড়গপুর স্টেশনে। জ্যোতিদা ওখান থেকে শালবনী চলে যাবে এবং ওরা খড়গপুর স্টেশন থেকেই বন্দে ভারতে উঠে আমাদের সাথে হাওড়া যাবে। এবং এই প্রথমবার আমরা সবাই এক্সিকিউটিভ চেয়ার কারে উঠলাম। বলছিলাম যে রাখি গিফট, এটাই হলো আমাদের রাখি গিফট। দাদা আমাদের সবাইকে বন্দে ভারতের এক্সিকিউটিভ চেয়ার কারের টিকিট কেটে দিয়েছে। নর্মাল চেয়ার কারের থেকে অবশ্যই দাম দ্বিগুণ এবং সুযোগ সুবিধাও কিন্তু ভালো। এখানে লেগ স্পেস অনেকটা পাওয়া যায় এবং এখানে খাবার রাখার জায়গাটা কিন্তু সামনের সিটের ব্যাকে নয়, আমরা যেখানে বসছি সেই চেয়ারের হাতল থেকেই অদ্ভুতভাবে উঠিয়ে সামনে পেতে দিতে হবে, আবার খাওয়া হয়ে গেলে চেয়ারের হাতলে ঢুকিয়ে দিতে হবে। এটা কিন্তু বেশ সুবিধাজনক। খাবারে আমার চেয়ার কার আর এই এক্সিকিউটিভ কারের মধ্যে খুব একটা তফাৎ লাগেনি, তবে যেটা এক্সট্রা ছিল সেটা হলো হাত ধোয়ার একটা রিফ্রেশিং ওয়াইপস। আর হ্যাঁ, আমন্ডসটা এক্সট্রা, এটা কখনো চেয়ার কারে পাইনি। খড়গপুর থেকে বাকিরা উঠলে এক্সিকিউটিভ কারের যে সব থেকে স্পেশাল ফিচার, এই চেয়ারটা 360 ডিগ্রি ঘোরানো যাবে, সেইটাই আমরা ট্রাই করে দেখছিলাম। পৌঁছে গেলাম হাওড়া নির্দিষ্ট সময়ে। দেখতে দেখতে কি সুন্দর দুটো দিন কেটে গেল। আসলে সব সময় তো সময় হয় না, তাই আমরা সবাই একটা উপলক্ষ খুঁজি যে সবাই একসাথে কখন বেরোনো যায়। এবারের 15ই আগস্টের ছুটিটা কিন্তু বেশ ভালো ছিল। বৃহস্পতিবার, তারপরে শুক্রবার একদিন ছুটি নিলে টানা 4 দিনের ছুটি। বাড়ি পৌঁছে যাচ্ছি, তাই আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনারাও যদি এই জায়গায় কখনো গিয়ে থাকেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায়, টাটা।